নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করতে হবে। অর্থাৎ প্রত্যেকেই নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন যে এই কাজটির প্রতি আপনার আসলে ভালোবাসা আছে কিনা, এই বিষয়টির প্রতি আপনার ভালোবাসা আছে কিনা, আগ্রহ আছে কিনা। যদি সেটি না থাকে তাহলে এই কাজটি অর্থহীন হবে। হ্যাঁ, এটি কোনো কাজেই আসবে না। হ্যাঁ, তাই আমরা প্রত্যাশা করব, আমি প্রত্যাশা করব আপনাদের কাছ থেকে, আপনারা এই উচ্চারণ বিষয়ক ক্লাসগুলো যারা সত্যিকার অর্থে প্রয়োজন মনে করে ভালোবেসে এই কাজটি করবার চেষ্টা করবেন, তারাই অংশ নেবেন। হ্যাঁ, তাহলে কাজটিতে অনেকটু ফলাফল বের করে আনা সম্ভব হবে। হ্যাঁ, যদি একটা কাজের প্রতি ভালোবাসা থাকে, একই সাথে দায়বদ্ধতা থাকে, সে কাজটি নিয়ে অনেক দূর পথ পাড়ি দেওয়া সম্ভব। না হলে হয় কি, ক্লান্তি আসে, হতাশা আসে সেই কাজে। আমরা যাতে ভালোবেসে কাজটি করতে পারি, আমরা যাতে একটা দায়বদ্ধতা অর্থাৎ কমিটমেন্ট নিয়ে কাজটি করতে পারি, সেই প্রত্যাশায় আমার দিক থেকে আপনাদের প্রতি থাকলো। আবারও এই মহান মার্চ মাসে শ্রদ্ধা জানাই সেই 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগ আজকে আমাদের এবং আমাদের দেশকে আজকের এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আমি এই উচ্চারণ বিষয়ে গত ক্লাসে যে আলোচনাগুলো করেছি সেটি হচ্ছে আমাদের উচ্চারণের সমস্যাগুলো নিয়ে আমি কথা বলেছি। আমাদের উচ্চারণের সমস্যাগুলো কি? হ্যাঁ, সেই সমস্যাগুলো বলতে গিয়ে প্রথমত আমি বলেছিলাম দুটো সমস্যা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। সেটি হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের সমস্যা, এবং আরেকটি হচ্ছে আঞ্চলিক উচ্চারণের সমস্যা। এই দুটো সমস্যা আমাদের নিজেদের ভেতরে আছে কিনা। কারণ যে কোনো বিষয়ে যদি সমাধানের পথে পৌঁছতে হয়, সমাধানে গিয়ে পৌঁছতে হয়, তাহলে যেটি করতে হয় সেটি হলো আগে নিজের সমস্যাগুলো চিহ্নিত করতে হয়। আমরা যদি নিজেরা খুঁজে বের করতে না পারি আমার নিজের ভেতরে কি সমস্যাগুলো আছে, তাহলে সমাধানে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হবে না। আমরা নিশ্চয়ই বুঝি যে অন্যের ভুলটি সহজে ধরা সম্ভব, কিন্তু নিজের ভুল সেভাবে ধরা পড়ে না নিজের কানে, উচ্চারণের বিশেষ করে। তাই আমি একটা সহজ সমাধানের কথা গত ক্লাসে হয়তো বলেছিলাম, যে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে। সেই স্মার্টফোনটিতে যে কোনো বিষয়, সেটি একটি গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, প্রতিদিনকার সংবাদপত্রের যে কোনো একটি খবরও হতে পারে, সংবাদও হতে পারে, একটি কবিতা হতে পারে, যে কোনো কিছু 4-5 মিনিটের একটা লেখা আপনারা প্রত্যেকেই নিজেরা যদি নিজেদের মোবাইল স্মার্টফোনে যদি রেকর্ড করেন এবং সেই রেকর্ডটা যদি পরে হেডফোন দিয়ে নিজেরা শোনেন, তাহলে দেখা যাবে বেশ কিছু ভুল আপনি নিজেই ধরতে পারছেন। অর্থাৎ নিজের অনেকগুলো ভুল নিজের কানেই ধরা দেবে। তাহলে এই কাজটুকু আমরা নিয়মিতভাবে যদি করি, তাহলে প্রতিনিয়ত আমরা হয়তো নিজেদের কিছু ভুল নিজেরা বের করে আনতে পারবো বলে মনে করি। গত ক্লাসে আরো কিছু সমস্যার কথা আমি বলেছিলাম, যেমন সেই সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের বর্ণমালাগুলো যাতে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। আমাদের বাংলা বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে, আমরা জানি যে আমাদের স্বরবর্ণের 12টি আগে ছিল, এখন 11টি বর্ণ, এবং ব্যঞ্জন বর্ণের 39টি বর্ণ। এই বর্ণগুলো যাতে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি, বর্ণমালা উচ্চারণে যদি আমাদের সমস্যা থেকে যায়, তাহলে পরবর্তীতে গিয়ে অন্য যে কোনো উচ্চারণও আমরা সমস্যায় পড়ে যেতে পারি। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো আমরা সঠিকভাবে যাতে উচ্চারণ করতে পারি, সে চেষ্টাটা আমরা করে যাব। গত ক্লাসে আরেকটি সমস্যার কথা আমি বলেছিলাম, কিছু কিছু বর্ণ উচ্চারণে আমাদের সমস্যা হয়, যেমন অ এর উচ্চারণের সমস্যার কথা বলেছিলাম। কেন বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, কারণ অ এর লিখিত রূপ একটি, বর্ণমালার স্বরবর্ণের প্রথম যে বর্ণটি অ, দেখেন লিখতে গেলে আমরা লিখি অ, একটাই বর্ণ, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কি করি, কোথাও দেখেন আমরা অ হিসেবে উচ্চারণ করি এই একটি বর্ণকে, আবার কোথাও গিয়ে ও হিসেবে উচ্চারণ করি। যখন আমরা লিখি অতি, লেখার সময় লিখছি কি অ তি,
কিন্তু বলার সময় বলছি অতি। একইভাবে যখন লিখছি পতি, কিন্তু বলার সময় বলছি পতি, কিন্তু লেখার সময় লিখছি পতি। একইভাবে লিখছি গতি, কিন্তু বলছি গতি। মতি, কিন্তু বলছি মতি। এই যে গত ক্লাসে এগুলো বলেছিলাম আমি। তাহলে এই যে অয়ের উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়ি। আরেকটি বলেছিলাম এর উচ্চারণের বিষয়। এর উচ্চারণও আমি বলেছিলাম এরও লিখিত রূপ একটি যদিও, কিন্তু উচ্চারিত রূপ দুটি। এ কোথাও এ হিসেবে, এ কোথাও এ হিসেবে উচ্চারিত হয়ে থাকে। যেমন এক কিন্তু একটি, একটি কিন্তু এক নয়, এক, এক কিন্তু একটি নয়, একটি। তাহলে এই উচ্চারণটা, তাহলে আমরা দেখছি এ একটা বর্ণ, এই একই বর্ণ কোথাও এ হিসেবে উচ্চারিত হচ্ছে, আবার কোথাও এ হিসেবে উচ্চারিত হচ্ছে। গত ক্লাসে আর দু একটি বর্ণের সমস্যার কথা বলা হয়নি। সেই সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের স্ববর্ণগুলোর উচ্চারণের সমস্যা। আমাদের বর্ণমালায় 3টি স আমরা পাই, পাই কিনা? কি কি স দেখি, কেউ একজন একটু, যে কোনো একজনকে একটু আনমিউট করেন। কি কি স আমরা পেয়ে থাকি বাংলা বর্ণমালায়? কেউ একজন একটু বলবেন, যে কোনো একজনকে যদি একটু আনমিউট করেন, তিনি যদি একটু বলেন। মোহাম্মদ সামি কি বলতে চাইছেন? খুব সম্ভবত ওনাকে যদি একটু আনমিউট করা হয়। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার। 3টি হ্যাঁ, পাই, হচ্ছে দন্ত হ্যাঁ, স, হ্যাঁ, মূর্ধন্য স আর তালব্য স। হ্যাঁ, এই 3টি স আমরা পাই। এই 3টি স এর বর্ণ, এই 3টি স এর অর্থাৎ এই 3টি বর্ণের উচ্চারণগুলো কি হবে? যেগুলো আপনি বললেন সেগুলো হচ্ছে বর্ণের নাম। উচ্চারণটা কি হবে? কেউ একজন কি বলবেন? এই 3টি স এর উচ্চারণ কেউ যদি আমাকে একটু বলেন। দন্ত স, তালব্য স আর মূর্ধন্য স। হ্যাঁ, এই 3টি হচ্ছে এই 3টি বর্ণের নাম। উচ্চারণ কি হবে সেটা কি কেউ বলবেন আমাকে? দন্ত স এর উচ্চারণ কেমন হবে, কি রকম হবে? এটা জানি না স্যার। আচ্ছা, ঠিক আছে, না জানলে কোনো দোষের নেই। কেউ কি বলতে পারবেন দন্ত স এর উচ্চারণ কি হবে, বা তালব্য স এর উচ্চারণ কি হবে, বা মূর্ধন্য স এর উচ্চারণ কি হবে? একই উচ্চারণ হবে কি? আনমিউট করো। 3টি বর্ণ। নো স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? স্যার অ্যাকচুয়ালি আমারও জানা নেই, জানতে আচ্ছা, আপনাকে বলছি। যাই হোক, অসুবিধা নেই। 3টি স, যদিও এই 3টি স এর উচ্চারণ স্থান অনুযায়ী 3টি স এর নামকরণ ভিন্ন। দেখেন, তালব্য স অর্থাৎ তালু থেকে উচ্চারিত বর্ণ, মূর্ধন্য স মূর্ধা থেকে উচ্চারিত বর্ণ, এবং দন্ত স অর্থাৎ দন্ত থেকে উচ্চারিত হবে এই স। তারপরেও প্রচলিত ভাবে আমরা যে উচ্চারণ করি সেখানে আসলে এই 3টি স এর মূলত দুটো উচ্চারণ পাই। একটা উচ্চারণ হচ্ছে যেটা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি এসএইচ উচ্চারণ। এসএইচ উচ্চারণটা কিরকম? যেমন দেখেন, দন্ত স দিয়ে যদি আমি একটি শব্দ লিখি সবুজ, এটা দন্ত স দিয়ে লেখা। অনেকে মনে করি আমরা দন্ত স এর উচ্চারণটা স এর মতো হবে। তাহলে দেখেন, এখানে কিন্তু আমরা সবুজ বলছি না। সাধারণভাবে একটা প্রচলিত ধারণা যেটা, দন্ত স এর উচ্চারণটা স এর মতো হবে, আর তালব্য স এর উচ্চারণটা স এর মতো হবে। ঠিক আছে? কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। ভুল ধারণা কেন, আমি সেটা তো বলেই দিলাম, যে দন্ত স দিয়ে আমরা যখন সবুজ লিখছি, সেটার উচ্চারণ নিশ্চয় আমরা সবুজ করছি না। আমরা কি সবুজ বলি না সবুজ বলি? আমরা নিশ্চয় সবুজ বলে থাকি, তাই না? তাহলে দন্ত স দিয়ে যখন লিখছি উচ্চারণ করছি সবুজ। তারপর দেখেন, তালব্য স দিয়ে আমি যদি লিখি শরীর, তাহলে এই উচ্চারণটি কি হচ্ছে? এটাও এসএইচ উচ্চারণ হচ্ছে। দন্ত স এর ক্ষেত্রে, সবুজের ক্ষেত্রে আমরা উচ্চারণ করেছিলাম এসএইচ উচ্চারণ। এখানেও তালব্য স এর দিকে আমরা উচ্চারণ করছি এসএইচ উচ্চারণ, শরীর। আবার একইভাবে যদি আমরা মূর্ধন্য স এর দিকে যাই, তাহলে দেখেন যে ষাঁড়,
মূর্ধন্য স দিয়ে যদি লিখি, সেই উচ্চারণটা কি করছি? চন্দ্রবিন্দুর বিষয়টাকে যদি আমরা মাথায় না রাখি, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? এসএইচ উচ্চারণ হচ্ছে কিন্তু এখানেও। অর্থাৎ আমি বলতে চাইলাম, এই তিনটি বর্ণ যদিও ভিন্ন ভিন্ন বর্ণ, তিনটা বর্ণ আমাদের বর্ণমালায়, কিন্তু মূলত উচ্চারণের জায়গাটা হচ্ছে এসএইচ। স, সবুজ, সার, শরীর। কিন্তু সব জায়গায় কি এরকম শুধু স? তা কিন্তু না। দেখেন, তালব্য স এর সাথে যখন রফলা যুক্ত হয় তখন কি হয় উচ্চারণটা? শ্রাবণ, শ্রমিক, শ্রদ্ধা, তাই না? আবার দন্ত স এর সাথে রিকার যুক্ত করেন, সৃজন, তাই না? আবার দেখেন আপনি এরকম আরো অনেকগুলো পেয়ে যাব, স্তব্ধ, স্তব্ধতা, তাই না? এরকম আমরা দেখছি স এর আরেকটি উচ্চারণ আসে, সেটি হচ্ছে এস উচ্চারণ, এস এর মতো। এখানে যখন আমি শ্রাবণ বলছি, শ্রদ্ধা বলছি, স এর উচ্চারণটা কি করছি আমরা? এসএইচ আগের মতো করছি কি? আমরা কি শ্রদ্ধা বলি না শ্রদ্ধা বলি? আমরা নিশ্চয়ই শ্রদ্ধা বলে থাকি, তাই না? আমরা শ্রদ্ধা বলি না, আমরা সৃজন বলি, সৃজন বলি না, ঠিক কিনা? তাহলে আমরা দেখছি স এর মূলত উচ্চারণটা এসএইচ হলেও কোথাও কোথাও কোনো কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে এই বর্ণের উচ্চারণ প্রবণতাটা এস এর দিকে ধাবিত হয়ে থাকে, ঠিক কিনা? যেমন এস এর দিকে আমি উদাহরণ একটু আগেই দিলাম, স্তব্ধ, স্তব্ধতা, শ্রদ্ধা, শ্রাবণ। এই যে বিষয়গুলো, স্নান, হ্যাঁ, আমরা স্নান বলি, স্নান বলি না, তাই না? বলি কি? যাই হোক, আমি এটা বোঝাতে চাইলাম, এতক্ষণ আমরা যে বর্ণগুলো নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, যে সমস্যার কথা বলেছিলাম, সেটি হচ্ছে বর্ণ একটি ধ্বনি একাধিক, অ এবং এ, যে বর্ণমালার লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি। কিন্তু স এর ক্ষেত্রে একটু উল্টো। কিরকম উল্টো? স এর ক্ষেত্রে বর্ণ একাধিক, বর্ণ একাধিক হলেও মূলত ধ্বনি হচ্ছে একটি, ঠিক না? যে তিনটা স কিন্তু মূলত উচ্চারণ হচ্ছে এসএইচ, অর্থাৎ মূলত উচ্চারণ একটা কিন্তু বর্ণ তিনটা। তাহলে এখানে আমরা আমাদের ভেতরে একটা দ্বিধা তৈরি হয় যে আমরা কোন উচ্চারণটি করব। তাহলে বাংলা বর্ণমালায় সমস্যাগুলোর কথা যদি বলতে যাই, তাহলে একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের স এর উচ্চারণ সমস্যা। এই স এর উচ্চারণ সমস্যা বা উচ্চারণ ত্রুটিটা আমাদেরকে অনেক সময় ভুগিয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় আমরা স এর ভুল উচ্চারণ করি বিভিন্ন জায়গায়। তাহলে এটাও অনেক সময় শ্রুতিকটু হয়ে দাঁড়ায় অন্যদের কাছে যারা শোনেন, ঠিক আছে? আরেকটি উচ্চারণ আমাদের ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে র এর উচ্চারণ, তাই না? দুটো র হয়। যেমন আমি অনেক সময় এভাবে বলে থাকি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে 2-3 জনকে একটু আনমিউট করবেন। আমরা, আমরা খাবো, এই বাক্যটি কেউ আপনারা যদি একটু বলেন। স্যার আমরা খাবো। আবার আবার একটু বলেন। আমরা খাবো। আমরা, আমরা খাবো। আমরা আমরা খাবো। আমরা, আমরা খাবো। আমরা ফলটা আমরা তো জানি না। হ্যাঁ, ওইটাই বলছে, আমরা, আমরা খাবো, এটা বলেন। আমরা, আমরা খাবো। হ্যাঁ, আর কেউ একজন বললেন, আর কেউ একটু বলেন, আর কাউকে আনমিউট করেন একটু কেউ। আমরা, আমরা খাবো। আমরা, আমরা খাবো। আবার আমরা, আমরা, আমরা খাবো। হ্যাঁ, আর কেউ? আমরা, আমরা খাবো। আবার আমরা, আমরা খাবো। হ্যাঁ, যে 2-3 জন বললেন
হ্যাঁ, আর কেউ কি বলতে চাইছিলেন? বলেন, কোনো অসুবিধা নেই। আমরা খাবো। হুম, হ্যাঁ বলেন, আরেকজন হাত তুলেছেন, বলেন। আমরা খাবো। ওকে, আর কেউ? আর কেউ বলতে চান? আমরা খাবো। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আমরা বেশ, খাবো। হ্যাঁ অনেক ধন্যবাদ। আমরা যে কজন বললাম, বেশিরভাগ আমরা বললাম আমরা আমাদেরকে খাবো। একটা হাস্যকর কথা বললাম আমরা। হ্যাঁ, কেন বললাম এরকম? কারণ আমরা এই যে দুটো আমরা, একটা আমরা অর্থাৎ আমরা, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে, হ্যাঁ এখন একটু একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। একটা আমরা হচ্ছে আমরা নিজেরা, আরেকটা আমরা হচ্ছে আমরা ফল। আমরা বলতে চেয়েছিলাম আমরা যারা আছি এই ক্লাসে তারা সবাই আমরা খেতে চাই। কিন্তু এই দুটো আছে না, একটা ব বিন্দু আর একটা দ বিন্দু যেটা আমরা সাধারণভাবে বলে থাকি। হ্যাঁ, তাহলে এই যে দুটো এই দুটো এর উচ্চারণের পার্থক্য করতে পারিনি বলে কি হলো, বাক্যের অর্থটি পাল্টে গেল, একটা হাস্যকর জায়গায় চলে গেল। আমরা অনেকেই বললাম আমরা খাবো, তার মানে কানে যখন পৌঁছলো কথাটা মনে হলো আমরা আমাদেরকে খাবো এরকম বলছি। হ্যাঁ, তাহলে এরকম একটা হাস্যকর জায়গায় যাওয়ার কারণ হচ্ছে অর্থের বিপর্যয় ঘটেছে। আমরা উচ্চারণ সঠিকভাবে করতে পারিনি বলে, হ্যাঁ, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো বর্ণের উচ্চারণ কেমন? একটা হচ্ছে মানে আমরা অর্থাৎ আমরা, আর একটা হচ্ছে আমরা ফল। এই দুটোর পার্থক্যটি কি হবে দেখেন। বস বিন্দু বা আমরা আমাদের অর্থে যেটা বলছি সেই যখন উচ্চারণ করব, এটাকে বলা হয় কম্পনজাত ব্যাকরণগত ভাবে এই এর নাম হচ্ছে কম্পনজাত এই কম্পনজাত টি যখন উচ্চারণ করব, জীব কি থাকবে? সামনের দিকে থাকবে, অন্য কোথাও স্পর্শ করবে না। আমরা 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 মানে আমরা নিজেরা, আমরা। কিন্তু যেটা ড বিন্দু অর্থাৎ আমরা আমরা, এই উচ্চারণ করার সময় জীব উপরের তালু স্পর্শ করবে। কিরকম দেখেন, আপনারা একটু নিজেরা বলেন, ড ড বলেন, ড বর্ণটি বলেন, ড ড ড ড বললে জীব কোথায় স্পর্শ করছে দেখেন আপনার। ড বলার সময় জীব কোথায় স্পর্শ করে? উপরের তালুতে। উপরের তালুতে স্পর্শ করছে। ঠিক একই জায়গায় জীবকে লাগিয়ে বলতে হবে আমরা, আমরা আমরা আমরা। তাহলে নিজেরা বলছি যেই শব্দ দিয়ে যে আমরা অর্থাৎ নিজেরা, সেটাতে কিন্তু জীব উপরের তালু স্পর্শ করবে না। স্পর্শ না করিয়ে দেখি সবাই বলেন বা যে কোনো একজন দুজন বলেন আমরা, জীব উপরের তালু স্পর্শ করবে না, বলেন। আমরা না, জীব উপরের তালুতে লাগলো আপনার, না লাগিয়ে বলবেন আমরা। আমরা এই যে এই যে উপরের তালুতে লাগালেন, আমরা না লাগিয়ে বলবেন, জীব সামনের দিকে থাকবে, আমরা 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 আমরা। হ্যাঁ, গুড। মানে উপরের দিকে স্পর্শ করবে না জীব, ঠিক আছে। আর কেউ বলতে চান? না লাগিয়ে বলবেন আমরা। আমরা না, উপরের দিকে লেগে যাচ্ছে, জীব সামনে থাকবে, উপরের দিকে বা অন্য দিকে স্পর্শ করবে না, আমরা একদম স্বাভাবিকভাবে আমরা, স্বাভাবিকভাবে বলেন আমরা আমরা। হ্যাঁ, একটু লেগে যাচ্ছে, এবার লাগিয়ে বলবো আমরা 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 খাবো, আমরা আমরা খাবো। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আমরা নিজেরা, এই শব্দটি বলবার সময় উপরের তালু স্পর্শ করবে না। কিন্তু যখন আমরা অর্থাৎ ড বিন্দু যখন উচ্চারণ করব, তখন জীব উপরের তালু স্পর্শ করবে, যেরকম ড বললে আমাদের উপরের তালুতে জীব স্পর্শ করে। অর্থাৎ বাক্যটি আমরা বলবো আমরা আমরা খাবো,
আমরা আমরা খাবো। একজন দুজন করে একটু বলেন তো বাক্যটি আবার। জি স্যার। স্যার আমরা আমরা খাবো। গুড। আর কেউ? আরেকজন বা দুজন হাত তুলেছেন মনে হয় কেউ কেউ। আমরা 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 খাবো। আমরা 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 খাবো। আমরা 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 খাবো। খাবো না, আমরা খাবো। ওখানে দেখেন খ, খাবো হচ্ছে মহাপ্রাণ বর্ণ খ, খাবো। আমরা আমরা খাবো। গুড গুড। আমরা 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 খাবো। খাবো। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এটা যেটা বললাম দুটো র, আর আরেকটি র আছে আমাদের বর্ণমালায়, সেটাকে আমরা ঢ বিন্দু র বলি, তাই না? আমরা খাবো। যেমন গাঢ়, সেই রয়ের উচ্চারণের সময় যেটি হবে, রয়ের সাথে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। গাঢ়, দৃঢ়, গূঢ়, গাঢ়, রয়ের সাথে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। বোঝা গেল? গাঢ়, দৃঢ়, গূঢ়, হ্যাঁ, রূঢ়, গাঢ় না, গাঢ়। এই রয়ের সাথে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। আচ্ছা, এর মধ্যে আরেকটা হঠাৎ করেই এই ধারাবাহিকতায় না একটা শব্দের কথা মনে পড়লো, অনেকে আমরা ভুল করে থাকি অনেক প্রায়শই। সেটি হচ্ছে গ্রীষ্ম হবে না গ্রীষ্ম হবে, কোনটি হবে? গ্রীষ্ম। স্যার গ্রীষ্ম। গ্রীষ্ম হবে না গ্রীষ্ম হবে? গ্রীষ্ম। স্যার গ্রীষ্ম। গুড। ভাল লাগলো। মানে অনেক জায়গায় দেখেছি আমি, অনেককেই মানে খুব কানে লাগে, অনেকে আমরা এই উচ্চারণটা ভুল করে গ্রীষ্ম বলি। এটা গ্রীষ্ম কখনোই না। আচ্ছা, যুগ্ম হবে না যুগ্ম হবে? যুগ্ম। যুগ্ম হবে, যুগ্ম বলবো না আমরা। আমরা বলি না যুগ্ম সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি যেটি, তার বাংলাটি কি হবে? যুগ্ম সম্পাদক। যুগ্ম, যুগ্ম হবে। আমরা যুগ্ম বলবো, যুগ্ম বলবো না। আর শয়ের উচ্চারণের সময় যেটি বলেছিলাম সেটি মনে রাখবেন, আমরা কি কষ্ট বলবো না কষ্ট বলবো? কষ্ট। কষ্ট হবে, কষ্ট হবে না। কষ্ট। বৃষ্টি হবে না বৃষ্টি হবে? বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টি হবে, বৃষ্টি আমরা কেউ বলবো না। আমরা উচ্চারণ বৃষ্টি কখনোই করব না, বৃষ্টি উচ্চারণ করব। ঠিক আছে? এই জিনিসটি আমাদের সবার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার যে বিষয়টি, হ্যাঁ বলেন। উষ্মধ্বনি, উষ্ম রস্য, হ্যাঁ, মূর্ধন্য ষ, উষ্ম না, হ্যাঁ উষ্মধ্বনি, উষ্মধ্বনি হবে না, ওটা ওটা উষ্মধ্বনি। এবার হচ্ছে আমি যে বিষয়টি আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে, আরো কিছু ভুল আমাদের আছে যেগুলো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। যেমন চিবিয়ে কথা বলা, বর্ণের যতটুকু মুখ খুলে কথা বলতে হয়, একটি বর্ণ উচ্চারণে যতটুকু জায়গা মুখ খুলে রাখতে হয় সেটা আমরা খুলে রাখি না। কাশ্মীর, কাশ্মীর হবে না, কাশ্মীর হবে উচ্চারণ। ঠিক আছে? অকাল কুষ্মাণ্ড হবে, ওটা আবার অকাল কুষ্মাণ্ড হবে না। হ্যাঁ, ওটা মনে রাখতে হবে। কাশ্মীর হবে, কিন্তু সুচিস্মিতা হবে, সুস্মিতা হবে। কাশ্মীর হবে, ওটা কাশ্মীর হবে না। এবার যেটি বলছিলাম যে আমাদের যে উচ্চারণ ত্রুটি, তার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে এই যে চিবিয়ে কথা বলার প্রবণতা। মুখ যতটুকু খুলে কথা বলা উচিত ততটুকু না খুলে কথা বলার প্রবণতা, এগুলো। আর টেল ড্রপিং সমস্যার কথা গত ক্লাসে বলেছিলাম, যে টেল ড্রপ করে যাওয়া, একটা বাক্যের শেষ অংশ পড়ে যাওয়া। হ্যাঁ, যাতে তাহলে যেটি হয় সেটা হচ্ছে শ্রোতা বা দর্শক যারা শুনছেন আমার কথা, যাদের উদ্দেশ্যে বলছি, তারা বাক্যের একটা অংশ আর শুনতে পান না। হ্যাঁ, পদ্মা হবে, পদ্মা না। একজন লিখেছেন পদ্মা হবে না, মানে এখানে একটা নাসিক্য ধ্বনি আসবে, পদ্মা, পদ্মা না, পদ্মা। একটা শেষে শেষ দ্বিত্ব হবে, অর্থাৎ দয়ের দুবার উচ্চারণ হচ্ছে। দেখেন পদ্মা, দ্বিতীয় যে দয়ের উচ্চারণ
সেই দয়ের উচ্চারণ সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে। হ্যাঁ, পদ্মা। হ্যাঁ, একইভাবে আত্মা, আত্মা না আত্মা, সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে। ঠিক আছে, এই সমস্যাগুলোর কথা আমরা মনে রাখার চেষ্টা করব, এবং সমাধানের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছিলাম সেটি মনে রাখতে হবে, চর্চা চর্চা এবং চর্চা। এবং অবশ্যই আমরা যেটি করব, আমরা সঠিক উচ্চারণটি জেনে নিব, সেই উচ্চারণ জেনে নেওয়ার মধ্য দিয়ে আমরা সঠিক পথে নিয়মিত চর্চার মধ্যে নিজেদেরকে রাখবার চেষ্টা করব। ঠিক আছে, এর কোনো বিকল্প নেই। যে আমার উচ্চারণ যদি প্রমিত হতে হয়, আমি গত ক্লাসে বলেছিলাম আমার কানটা তৈরি করতে হবে, আমার জিভটাকে তৈরি করতে হবে। কান এবং জিভকে যদি তৈরি করা যায় প্রতিনিয়ত সঠিক উচ্চারণে কথা বলে, প্রতিনিয়ত সঠিক উচ্চারণে কথা শুনে শুনে, তাহলে সেইভাবেই আমরা সঠিক একটি জায়গায় পৌঁছতে পারবো। হ্যাঁ, এর বাইরে আর কোনো বিকল্প পথ নেই। চর্চার বাইরে আহ্নিক, আহ্নিক গতি, আহ্নিক চিহ্ন, আহ্নিক, আহ্নিক, আহ্নিক গতি, একটা হ মিশ্রিত ধ্বনি, আহ্নিক, আহ্নিক, মানে দ্বিতীয় নয়ের সাথে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে, আহ্নিক গতি, আহ্নিক গতি, আহ্নিক গতি। ঠিক আছে, তাহলে আমরা এই সমাধানের পথে এই ত্রুটিগুলো থেকে বেরিয়ে এসে চর্চার মধ্য দিয়ে নিজের একটা সঠিক জায়গায় পৌঁছবো বলে আমরা মনে করি। এবার যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, যে বাংলা বর্ণমালার যে বর্ণগুলোর কথা আমরা বলেছি, সেগুলো কি আমরা বলতে পারবো? কেউ একজন স্বরবর্ণের বর্ণগুলো আমাকে বলবেন, যে 47টা 46টা বর্ণ, মূলত এই 46টা বর্ণ কি কেউ বলতে পারবেন আমাকে? আচ্ছা, আমি ব্যঞ্জন বর্ণ ছেড়ে দিলাম, স্বরবর্ণের 11টা বর্ণ বলেন দেখি, লি ছাড়া। লি সহ তো 12টা, লি ছাড়া আর বাকিগুলো বলেন। অ, আ বলে যান, হ্রস্বই। হ্যাঁ, যে কোনো একজন বলেন। অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, দীর্ঘ, এ, ওই, ও, ও। রি বললেন না? রস্য দীর্ঘ রি বলবেন না? লি না বলেন, রিটা তো আছে আমাদের, ঋষিতে তো আমরা লিখি। হ্যাঁ, তাহলে এই 11টা বর্ণ, এ, ওই, ও, ও, এই 11টার মধ্যে যেটি হচ্ছে ওই, ই, দুঃখিত, মানে এই 11টা বর্ণ হচ্ছে আমাদের স্বরবর্ণ। ঠিক আছে, আর বাকি যেই 39টি ব্যঞ্জন বর্ণ, সেটি কি আমরা কেউ বলতে পারবো? 39টি ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ বলেন। ক, খ, গ, ঘ, উমো, উমো চ। রাখেন, উমো হবে না, বর্ণের উচ্চারণ হচ্ছে উমো, উমো নয়, উঁ। মনে থাকবে, উঁ, উঁ। তারপর হ্যাঁ, তারপর হ্যাঁ, চ, ছ, বর্গ জ, বর্গীয় জ। হ্যাঁ, তারপর তারপর হ্যাঁ, মূর্ধন্য, মূর্ধন্য। তারপর বলে যান। ত, থ, দ, ধ, দন্তন্য, প, ত, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ। জি স্যার। আচ্ছা, যাই হোক, এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, এই উচ্চারণগুলো আমরা সঠিকভাবে করবার চেষ্টা করব। আর আরেকটি বিষয় আমাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের বাকযন্ত্র একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাকযন্ত্র কাকে বলে? যার মধ্য দিয়ে আমরা কথা বলি, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে আমরা কথা বলি, সেগুলি তো বাকযন্ত্র।
তাহলে বাকযন্ত্রগুলো কি কি? আমাদের বাকযন্ত্র যার মধ্য দিয়ে আমরা কথা বলি, বলেন কেউ একজন। স্যার কণ্ঠনালী, নাক, মুখের দন্ত, জিহ্বা। আমরা সাধারণত সাতটি বিষয় মানে সাতটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বাকযন্ত্র বলে থাকি, যেমন গলা, নাক, জিভ, ঠোঁট, দাঁত, চোয়াল, তালু। এই সাতটি প্রত্যঙ্গই হচ্ছে আমাদের বাকযন্ত্র। গলা, নাক, জিভ, ঠোঁট, দাঁত, দোয়া, চোয়াল এবং তালু, এগুলো হচ্ছে কথা বলার যন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে কি হয়? বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয় সেটি হচ্ছে ধ্বনি, এবং সেটি যখন লিখিত হয় সেটি হয় বর্ণ। বর্ণের সমাহারে কি হয়? সেটি আকার পায় অক্ষরে, এবং এই অক্ষর দিয়েই হয় ভাষা, তাই না? ঠিক ঠিক আছে। তাহলে আমাদের এই যে সাতটি বাকযন্ত্র মানে বাকযন্ত্র, যে এই সাতটি প্রত্যঙ্গের কথা বললাম, এর মধ্য দিয়ে যা উচ্চারিত হয় সেটি হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে আমাদের বর্ণ, এবং বর্ণ যখন একসাথে হয় সেটি হয় অক্ষর, এবং অক্ষরের সমাহারে হয় ভাষা। ঠিক আছে, এটাই তো আসলে মূল বিষয়। তাহলে আমাদের আরেকটু বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে এই বাকযন্ত্রের একটা এক্সারসাইজ করা দরকার, যাতে আমাদের কি হয়, এই বাকযন্ত্রগুলো শক্তিশালী থাকে, আমরা কথা যাতে খুব সহজে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারি। এই যে কিছু কিছু শব্দ, অনেকের ত্রুটির কথা বললাম, যে অনেকের জড়িয়ে যায় কথা। এই জড়িয়ে যাওয়ার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে অনেকের চোয়াল ভারী থাকে, অনেকের জিভ ভারী থাকে। হ্যাঁ, এই জিভ ভারী হওয়ার কারণে তার অনেক সময় অনেক বর্ণ সঠিকভাবে উচ্চারিত হয় না। হ্যাঁ, সেটি জড়িয়ে যায় মুখের ভেতর। হ্যাঁ, তাহলে জিভের এক্সারসাইজের মধ্য দিয়ে, জিভের ব্যায়ামের মধ্য দিয়ে, কণ্ঠের ব্যায়ামের মধ্য দিয়ে আমাদের অনেক সময় এই কথা বলার বিষয়টাকে সচল রাখতে হয়, অনেক বেশি শক্তিশালী রাখতে হয়। তাহলে আমরা অনেক বেশি সহজভাবে, অনেক জোর নিয়ে কথা বলতে পারি আমরা। ঠিক আছে, এবার একটু 5 মিনিট আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন প্রত্যাশা করছি। আপনারা কেউ যদি একটু কোনো প্রশ্ন করেন আমাকে। জি স্যার, উদ্যোগ, এতদিন তো জানতাম স্যার উদ্যোগ। স্যার হ্যাঁ। জ ফলার যে উচ্চারণ, এটা কি এক এক জায়গায় এক এক রকম, নাকি সব জায়গায় না, ব্যবহারটা আসলে কেমন? শুধু মনে রাখতে হবে, সেটা হচ্ছে উদ্যোগ বলবার ক্ষেত্রে এটি উদ্যোগ বলবো, উদ্যোগ বলবো না। কিন্তু উদ্যান হবে, জি স্যার। সেটা আবার উদ্যান হবে না। হ্যাঁ, শুধু উদ্যোগ বলার ক্ষেত্রে আমরা উদ্যোগ বলবার চেষ্টা করব, সেটা উদ্যোগ না বলাই ভালো। সেটা উদ্যোগটাই প্রমিত বাংলা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে আছে। আমরা উচ্চারণটা বলবো উদ্যোগ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বল স্যার, দন্ত্য আর মূর্ধন্য এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা যদি বলতেন। এটা বানানে পার্থক্য আছে, উচ্চারণে আসলে যদিও সংস্কৃতে এই পার্থক্যটি করা হয়, কিন্তু বাংলা বর্তমানে যে আমাদের বলবার উচ্চারণ রীতি, সেই জায়গায় আসলে এই দুটো বর্ণের উচ্চারণের তেমন কোনো পার্থক্য আমরা করি না। হ্যাঁ, যদিও ব্যাকরণগত ভাবে যদি বলতে হয়, তাহলে দন্তন্বয়ের উচ্চারণটা দন্ত থেকে করতে হবে, মূর্ধন্যয়ের উচ্চারণটা মূর্ধা থেকে করতে হবে। কিন্তু আসলে এটি এত সুচারুভাবে এখন আর বাংলা উচ্চারণের ক্ষেত্রে মানা হয় না। দুটো নয়ের উচ্চারণ মূলত একই হয়ে আছে। ঠিক আছে, কিন্তু বানানে সেটি সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে। আরেকজন কেউ কথা বলতে চাইছে। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। আমাদের প্রবলেম, আমি যেটা ফেস করি, যে আঞ্চলিকতার কারণে অনেক জায়গায় আমরা যে খুব ভালোভাবে বলতে পারি না। এটা কি আমাদের আসলে ব্যাকরণগত জানার ভুল, না কি কারণে ভালো করে বলতে পারতেছি না আমরা নিজে? এটা আসলে আমি বলি কি, আমি প্রথম এ পর্যন্ত, এটা আমার দ্বিতীয় ক্লাস আনুষ্ঠানিক, আর প্রথম দিকে একটা সময় আমি কথা বলেছি এই মার্চ ফরওয়ার্ডই। সব জায়গাতে 3টি ক্লাসে যদি আমি ধরি, সব জায়গায় আমি একটি কথা বলবার চেষ্টা করেছি। হ্যাঁ, ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে,
ব্যাকরণের নিয়ম নীতি যদি জানা থাকে সেটি ভালো, তাহলে আমরা বুঝতে পারবো কোন উচ্চারণটি কেন এরকম হচ্ছে, সেটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু শুধু ব্যাকরণ দিয়ে আসলে উচ্চারণ কখনো সঠিক করাটা মুশকিল। হ্যাঁ, উচ্চারণ ঠিক করবার জন্য যেটি সবচেয়ে বড় প্রয়োজন, নিয়মিতভাবে প্রমিত বা এই উচ্চারণে মান উচ্চারণে কথা বলে যাওয়া। যদি আমরা নিয়মিতভাবে মান বা প্রমিত উচ্চারণে কথা না বলি, তাহলে যেটি হবে, কখনোই আমরা সঠিকভাবে কথা বলতে অভ্যস্ত হতে পারবো না। আমরা জানতে পারবো, একটা হচ্ছে প্রায়োগিক বিষয় আর একটা হচ্ছে জানার বিষয়। যে বিষয়টি প্রায়োগিক সেটির শুধু তাত্ত্বিক দিক জানলে হবে না, সেটার ব্যবহারিক বা প্রায়োগিক বিষয়টি তো আমাকে অভ্যস্ত হতে হবে। ঠিক আছে, দুজন হাত তুলেছেন মনে হয়, দেখেন। স্যার এ আর এ এর বিষয়টা বুঝি নাই স্যার, এটা কিভাবে পার্থক্য করব? হ্যাঁ, এই আর এটা আমি ডিটেইলে আরো পরের ক্লাসে বলবো। আজকে শুধু এটুকুই বলে রাখি, এ এবং এ, যেমন দেখেন এক বলি আমরা, এটাই সঠিক, কিন্তু এক বলতে গিয়ে কেউ যদি বলে এক, তাহলে সেটা ভুল। তাহলে এই জায়গায় এর উচ্চারণটা এ হবে। আবার যেমন ধরেন এবং, আবার একটি, এখানে কেউ যদি বলে একটি বা এবং, তাহলে এখানে আবার এর উচ্চারণটি ভুল হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এর উচ্চারণটি আমাদের করতে হবে এ নয়। তাহলে একটাই বর্ণ কোনো কোনো জায়গায় উচ্চারণটি এ হিসেবে ব্যবহার করলে সঠিক হচ্ছে, আবার কোথাও কোথাও এ হিসেবে ব্যবহার করলে সঠিক হচ্ছে। অর্থাৎ আমি শুধু আপনাদেরকে ইনফরমেশনটা জানাতে চেয়েছি যে এই এ বর্ণের দুটো উচ্চারণ হয়ে থাকে, একটা না। ঠিক আছে, এবং কখন কোনটা বলবো সেটা আমি পরের আরেকটি ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। জি স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, একই শব্দের তো অনেকগুলো মানে মানে সমর্থক শব্দ হয়, নিশ্চয়ই। এগুলো কি স্যার মানে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে এর উপর কি কোনো ডিটেইলস? কোনো জায়গায়, সব জায়গায় না। সব জায়গায় না, কোনো জায়গায় ওই কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটার উপর নির্ভর করেও উচ্চারণের পার্থক্য ঘটে। ঠিক আছে স্যার, স্যার ভ মহাপ্রাণ যে বর্ণটা আছে, এটার উচ্চারণটা কিভাবে হবে, কিরকম হবে? ভ হবে ভালোবাসা। এখন ভালোবাসাকে নিশ্চয়ই আমরা ভালোবাসা বলবো না, তাহলে ভুল হবে। যদি কেউ ভালোবাসা বলে তাহলে সেটা হবে ভুল, অর্থাৎ অল্প প্রাণ বলে ফেললো সে, কিন্তু উচ্চারণটি মহাপ্রাণ, তাই হবে ভালোবাসা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নাসিক্য বর্ণের উচ্চারণগুলো যদি কি বলতেন? নাসিক্য বর্ণের উচ্চারণ তো আমি একটা বলেছি, সেটি হচ্ছে যে এমনিতেই তো আমরা যেরকম ক খ গ ঘ উ, হচ্ছে নাসিক্য বর্ণ। হ্যাঁ, চ ছ বর্গীয় জ ঝ ইয় হচ্ছে নাসিক্য বর্ণ। এরকম কয়েকটি নাসিক্য বর্ণ আমাদের আছে, যেই সব জায়গায় আমাদের নাসিক্য ধ্বনি আসবে। যেমন ধরেন আমি যদি একটু আগে বলেছিলাম পদ্মা, এখানে যদি পদ্মা বলি এটা ভুল হবে। হ্যাঁ, এখন বাঁশ আর বাঁশ দুটো আলাদা আলাদা অর্থ দাঁড়ায়, তাই না? তাহলে একটাতে আমি যদি নাসিক্য বর্ণ ব্যবহার না করি, অর্থেরই পার্থক্য হয়ে যাবে। তাহলে নাসিক্য বর্ণ যেখানে, যেমন আত্মা, এটা আত্মা না, আত্মা। হ্যাঁ, তাহলে যেখানে নাসিক্য বর্ণ থাকবে, নাসিক্য ধ্বনি থাকবে, সেখানে আমাদেরকে নাসিক্য বর্ণের নাসিক্য ধ্বনি ব্যবহার করতে হবে। বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ইংরেজি মাধ্যমে ইংরেজি ভার্সনে ছাত্রদের জন্য ইংরেজি বাংলা বানান এবং উচ্চারণের ক্ষেত্রে কি করণীয় স্যার? বাংলা বানান এবং উচ্চারণের সাথে ইংরেজির কি সম্পর্ক সেটা ঠিক আমি বুঝলাম না, আবার একটু যদি বুঝিয়ে বলেন। স্যার, আমি একজন ইংলিশ মিডিয়ামে স্যার। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি বাংলার বানান এবং উচ্চারণের মানে উন্নত করার জন্য কি করতে পারি? শুনতে হবে। ওই যে আমি যে শুরুতেই বললাম না, মানে শুনতে হবে। আপনি ভালো সংবাদ, বাংলা সংবাদটা শুনেন ঠিক মতো, আপনি যে কোনো গান শুনেন বাংলা, মানে ওই মানে ব্যান্ডের গান আমি করছি না, মানে খারাপ কিছু বলছি না, কিন্তু খুব ধীর লয়ের কোনো গান যদি হয় সেটা শুনেন, কবিতা শুনেন,
নাটক শোনেন, হ্যাঁ, মানে বাংলায় ভালো কিছু যদি প্রতিনিয়ত শুনতে থাকেন, কানে বাজতে থাকে, সেটা আপনার কানকে যেভাবে তৈরি করবে, সেটা অনেক বেশি আপনি দ্রুত অন্য অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক দ্রুত সেটাকে ধারণ করতে পারবেন। কারণ আপনার কান সেই সঠিকটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে উঠছে, যেটা ঠিক ফর্মাল ক্লাসের চেয়েও অনেক বেশি কার্যকরী বলে আমি মনে করি। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে বাচিকা শিল্পী যারা আছে বা বাচক শিল্পী যারা আছেন, তোমরা যে উচ্চারণগুলো করেন সাধারণত সেটা অনেকটা শুনতে মানে আমাদের আমাদের যে নর্মাল যারা সাধারণভাবে বলেও, সাধারণ যারা লোক মানে ফর্মাল অফিসিয়াল যারা বলে তাদের চাইতে অনেকটা সুন্দর বা ভালো পরিমার্জিত শোনায়। এর পিছনে আসলে কারণটা কি স্যার? কারণ একটাই, কারণ তো আমি শুরুতেই বললাম, তারা যেহেতু প্রতিনিয়ত এই প্রমিত ভাষার চর্চাটা করে যায়, হ্যাঁ, প্রতিনিয়তই এই কথাটি বলবার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবেই হ্যাঁ সে এটিতে অনেক বেশি অভ্যস্ত হয়ে ওঠে এবং অনেক বেশি পারদর্শিতার সাথে এটাকে সে প্রয়োগ করতে পারে। কিন্তু যখন আপনি একটা সময় খাইছি গেছি নিছি বলতে থাকবেন, একটা সময় আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতে থাকবেন, আবার শুধু একটা নির্দিষ্ট সময় 2-1 মিনিট 4 মিনিট একটা ফর্মাল বা আনুষ্ঠানিক জায়গায় গিয়ে একটু করে হয়তো প্রমিত জায়গায় কথা বলছেন, বাকি সবটা সময় আপনি সারাক্ষণ হয় খাইছি গেছি, না হলে আঞ্চলিক ভাষায় কথা বলছেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি যখন হঠাৎ করে চেষ্টা করবেন প্রমিত জায়গায় কথা বলতে, আপনারটা যতটা শ্রুতিমধুর শোনাবে, তার চেয়ে যে 24 ঘন্টা এভাবে কথা বলছে তার অনেক বেশি শ্রুতিমধুর শোনাবে, এটা স্বাভাবিক বিষয়। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে প্রমিত বানানে আমরা দেখি যে এখন কিছু চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, এর সাথে কি যেমন না, উচ্চারণের কোনো পরিবর্তন ঘটেনি কেন বলছি, প্রমিত বানানে যে পরিবর্তনটি এসেছে সেটা মূলত হচ্ছে হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের পরিবর্তন, তাই না? তাহলে এই হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের পরিবর্তনে উচ্চারণের কোনো ঘাটতি মানে উচ্চারণের কোনো পরিবর্তন ঘটেনি। আর হ্যাঁ, আমি কথার কথা, আগে একাডেমি লেখা হতো দীর্ঘ ইকার দিয়ে, এখন একাডেমি লেখা হয় হ্রস্ব ইকার দিয়ে। বাংলা একাডেমির নতুন ডিকশনারিতে একাডেমি বানানটি হ্রস্ব ইকার দিয়ে লিখেছে। তাহলে আমি দীর্ঘ ইকার দিয়ে যখন বলছি তখনও আমি একাডেমি বলি, আবার যখন হ্রস্ব ইকার দিয়ে এখন লিখছি তখনও আমি একাডেমি বলছি, তাহলে সেখানে উচ্চারণের কোনো পার্থক্য দাঁড়াচ্ছে না। স্যার আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাইছিলাম যে আমি একটা সলিমুল্লাহ স্যারের একটা লেকচারে শুনছিলাম ওই বানান সম্পর্কে একটা ব্যাপারে বলছিলেন, তিনি বলছিলেন কয়রস্বীকার এবং কয়দিকারের ব্যাপারে একটা মানে ই করছিলেন, বলছিলেন। তো কয়দিকারটা যদি আমরা আসলে না ইউজ করি তাহলে নাকি প্রয়োজন ছাড়া আমরা ইউজ না করলে কয়রস্বীকার দিয়েই হতো। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তার একটা প্রথম কাব্য বা সাহিত্যে কয়দিকার ইউজ করছেন, তারপরে এটা নিয়ে অনেক সলিমুল্লাহ খান অনেক পণ্ডিত ব্যক্তি, তবে আমার সে পাণ্ডিত্য নেই যে রবীন্দ্রনাথকে প্রশ্নবিদ্ধ করব। রবীন্দ্রনাথ আমার কাছে নমস্য, আমার কাছে শ্রদ্ধার মানুষ, আমি তার ভুল ধরার ক্ষমতা রাখি না। হ্যাঁ, এটা সলিমুল্লাহ খান বলতে পারেন, সলিমুল্লাহ খানের বিষয়, তার পাণ্ডিত্য নিয়েও আমার প্রশ্ন নেই, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। হ্যাঁ, অন্য কোনো প্রশ্ন যদি থাকে। আমাদের যে বিদেশি ভাষার শব্দগুলো প্রতিনিয়ত অ্যাড হয় আমাদের, এই যে শব্দগুলো, এগুলো কি আমরা আসলে ওই যে বিদেশি ভাষার যে শব্দটা ওইটার যে মূল যে ভাবটা থাকে ওইটাকেই আমরা আসলে প্রকাশ করার চেষ্টা করি, না আসলে আমাদের মতো করে আসলে নতুন একটা বানাবার চেষ্টা করি? না না না, করার চেষ্টা করি না, বিশেষ করে এটা আমাদের ক্ষেত্রে বেশি। কেন বলি আপনাকে, সেটা হচ্ছে দেখবেন একটা শুধু শয়ের উচ্চারণের ক্ষেত্রে বলি, শয়ের উচ্চারণে আমাদের বাংলাদেশের মানে বাংলাদেশের ভাষার যে প্রবণতা, বাংলাদেশের উচ্চারণের যে প্রবণতা, সেখানে মূল শব্দটাই আমরা উচ্চারণ করি ওই এক্সেন্টে। যেমন দেখেন, আমরা বলি ভিসা, আমরা বলি না কথার কথা যে ভারতের যাওয়ার ভিসাটা কি হয়েছে, বলি না আমরা, এটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, আমরা তো ভিসাই বলি। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে যান তাহলে দেখবেন ওনারা বলেন ভিসা, কিন্তু আমরা বলি ভিসা। আমরা যেমন আমার নাম রাশেদ হাসান, হ্যাঁ, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমাকে হাসানই বলবে, যদিও সেটিকে আরবি শব্দ, আমরা কিন্তু ওই মূল শব্দটা ধরে রেখেই সেই উচ্চারণেই বলছি।
কিন্তু আপনি কলকাতায় গেলে দেখবেন সেখানে উচ্চারণ হবে হাসান। হ্যাঁ, ওরা সমস্ত শখে, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, সমস্ত শখে স হিসেবে বলবার একটা প্রবণতা থাকে তাদের। কিন্তু আমাদের কিন্তু মূল শব্দটি, সেটি ইংরেজি হোক, সেটি আরবি হোক, সেটি ফার্সি হোক, সেটি মূল উচ্চারণটি ধরে রেখে আমরা উচ্চারণ করি। আর কারো কোনো প্রশ্ন? স্যার, বাংলা বানান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, হতে পারে। আমি কিভাবে আপ থাকতে পারি স্যার? এটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে না। হ্যাঁ, মানে একটা সময়ে গিয়ে অল্প কিছু পরিবর্তন ঘটছে, এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বললে একটু ভুল হবে। কিছু কিছু পরিবর্তন আসছে খুবই সামান্য। হ্যাঁ, যেমন হ্রস্বইকার দীর্ঘইকারের এই পরিবর্তনটা অনেক পরে এসে পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, সেটা বাংলা একাডেমি পরিবর্তন করেছে। এর খুব কাছাকাছি সময়ে খুব বড় ধরনের উচ্চারণ মানে বানানে পরিবর্তন এসেছে বলে আমার মনে হয় না। কিছু হ্যাঁ, যে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলা একাডেমি ডিকশনারি আমাদের বাংলা দেশের মানুষদের জন্য মূল জায়গা। হ্যাঁ, যে কোনটি ভুল কোনটি সঠিক সেটা বাংলা একাডেমির ডিকশনারিটা যদি আমি আমার সংগ্রহে রাখি, তাহলে আমরা সেটা সম্পর্কে একটা ধারণা পেতে পারবো। আর কারো কোনো কিছু? আমরা একটু একটা কেউ যদি লিখতে চাই লিখে নিতে পারি কিছু কিছু বিষয়। সেটা হচ্ছে যে কোন বর্ণ উচ্চারণ স্থান কোথায়। কিছু কিছু বর্ণ আমি একটু বলে রাখি উচ্চারণ স্থানের আগে। বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের যেই বর্ণগুলো আমরা বলেছি, সেই বর্ণগুলোর প্রথম 25টি বর্ণকে কিন্তু স্পর্শ বর্ণ বলা হয়, আর 5টি করে বর্ণকে বর্গে ভাগ করা হয়। যেমন দেখেন, ক, খ, গ, ঘ, উ, এটি হচ্ছে ক বর্গ। এই বর্গের নাম হচ্ছে ক বর্গ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এই বর্গের নাম হচ্ছে চ বর্গ। তাহলে এইভাবে 5টি বর্গের প্রথম বর্ণকে নিয়ে, 5টি বর্গের প্রথম বর্ণকে দিয়ে সেই বর্গের নামকরণ করা হয়। যেমন ক, খ, গ, ঘ, উ, এটি হচ্ছে ক বর্গ। ক বর্গের অন্তর্গত বর্ণ বললে আমরা বুঝবো এই 5টি, ক, খ, গ, ঘ, উ। চ বর্গের অন্তর্গত বললে বুঝবো চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এই 5টি। তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথম 25টি বর্ণ হচ্ছে আমাদের স্পর্শ বর্ণ। আর হ্যাঁ বলছি, এই স্পর্শ বর্ণের 5টি করে যে বর্ণে ভাগ করা হয়েছে, এগুলোকে বলা হয় বর্গীয়। হ্যাঁ, বর্গ। এই জন্য এই বর্গগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। ঠিক আছে? যেমন দেখেন, আমাদের বর্ণমালায় বর্গীয় জ, যে বর্ণটির নাম হচ্ছে, আমরা অনেকে ভুল করে বর্গার জ বলি, সেটা হচ্ছে বর্গীয় জ। কেন বর্গীয় জ? কারণ দুটো জ আছে আমাদের বর্ণমালা, একটা অন্তস্থ জ, একটা বর্গীয় জ। এই যেহেতু দুটো জ আছে, সাধারণত হয় কি, একটা ক্লাসরুমে যখন একই নামে দুজন মানুষ থাকে, তখন আমরা কি করি, দুজনকে দুরকম ভাবে চিহ্নিত করার চেষ্টা করি। ধরেন ফয়সাল, ফয়সাল অমুক, ফয়সাল অমুক, দুজনকে দুটো নাম দিই আমরা, যাতে বুঝতে সুবিধা হয়। সেরকম ভাবে যেহেতু আমাদের বর্ণমালায় দুটো জ, তাহলে একটা যেহেতু বর্গের অন্তর্গত, তাই এটার নাম বলেছি আমরা বর্গীয় জ, আরেকটি হচ্ছে অন্তস্থ জ। ঠিক আছে? তাহলে এই যে আমাদের কিছু কিছু বর্ণের আমরা উচ্চারণ স্থান জেনে নিতে পারি, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এই 5টি বর্ণ। তাহলে এইটার উচ্চারণ স্থান কোথায় হবে? কণ্ঠ, কণ্ঠ বর্ণ বলা হয়। হ্যাঁ, উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, কণ্ঠ বর্ণ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এই চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এটার উচ্চারণ স্থান হচ্ছে তালু। হ্যাঁ, তালু থেকে উচ্চারিত হয়ে থাকে। ট, ঠ, ড, ঢ, ন, এটা হচ্ছে মূর্ধা। মূর্ধা বা তালুর মধ্যভাগ, তালুর মধ্যভাগটাকেই বলা হয় মূর্ধা। ত, থ, দ, ধ, ন, এর উচ্চারণ স্থান হচ্ছে দাঁত, তাই দন্ত ন। ত, থ, দ, ধ, দন্ত ন।
প, ফ, ব, ভ, ম এর উচ্চারণ স্থান হচ্ছে ঠোঁট, এটাকে ওষ্ঠবর্ণ বলা হয়। দেখেন প, প বলতে আমরা ঠোঁট ব্যবহার করি, কিন্তু প, ফ, ব, ভ, ঠিক আছে? তাহলে এই জন্য এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। তাহলে আমরা মনে রাখবো বিষয়গুলো, যে এই যে বর্ণমালার বিষয়গুলো আমাদের জানা থাকলে কোন বর্ণের উচ্চারণ স্থান কোথায়, তাহলে এটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে থাকে। পুরো কথাটা আমার কাছে আসেনি, একটা লাইন পেয়েছি, ক বর্গের উচ্চারণ স্থান কণ্ঠ হয়েও কি জানি একটা, তারপর পরেরটা পাইনি। তবে মনে রাখতে হবে এখানে যে শেষ প্রত্যেকটা বর্গের শেষ যে বর্ণগুলো সবগুলো কিন্তু নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের একটা সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়, উঁ, ইয়, হ্যাঁ, এগুলোতে আমাদের কি হয়, নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আরেকটা বিষয় একটু আমি আলাপ করে নি, পরের ক্লাসে আরো ডিটেইলে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আজকে একটু দু একটা বিষয় বলে নি। আমাদের এই যে আমরা 10টা ক্লাস করব, আমরা লক্ষ্যটা কি স্থির করব, আমরা কোথায় গিয়ে দাঁড়াতে চাই, কি কি দক্ষতা অর্জন করতে চাই, সেটাতে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো। অর্থাৎ আমি যদি এভাবে বলি, একজন সত্যিকারের আদর্শ পারফর্মারের কাছে আমরা কি কি গুণাবলী প্রত্যাশা করি বাচিক ক্ষেত্রে। আমরা তো একটা উচ্চারণের বিষয়ে একটা জায়গায় দাঁড়াতে চাইছি, তাহলে সেক্ষেত্রে একজন আদর্শ যে উচ্চারণ করে তার কাছে আমরা কি কি প্রত্যাশা করি গুণাবলী, যেই গুণাবলীগুলো আমরা অর্জন করতে চাইব, আমাদের টার্গেটটা কি হবে। প্রথম বিষয়টি হচ্ছে শুদ্ধ উচ্চারণ, তাই না? আমাদের উচ্চারণটা যাতে শুদ্ধ বা প্রমিত উচ্চারণ, শুদ্ধ যদি না বলি প্রমিত উচ্চারণ। দ্বিতীয়টি কি হবে, শুধু প্রমিত উচ্চারণ হলেই কি শেষ, আর কিছু লাগবে? আর কিছু লাগবে কি? স্যার, কথার মধ্যে প্রাণবন্ত থাকবে না, কথার মধ্যে প্রাণবন্ততার বিষয়টা না, শুদ্ধ বা প্রমিত উচ্চারণের পাশাপাশি আরেকটি বিষয় জরুরি হয়ে পড়ে, সেটি হচ্ছে স্পষ্ট উচ্চারণ। শুদ্ধ বা প্রমিত উচ্চারণের পাশাপাশি আমার উচ্চারণ যদি স্পষ্ট না হয়, ঝরঝরে না হয়, তাহলে সে কথাগুলোর গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। শুধু উচ্চারণ শুদ্ধ বা প্রমিত হলে হয় না, প্রত্যেকটা বর্ণ একটি, আমরা যখন কথা বলি সেগুলো কি বাক্য বলি, তাই তো? এক একটা বাক্য, এই বাক্য কি হয়, অনেকগুলো শব্দ নিয়ে গঠিত হয়, তাই না? জি স্যার। অনেকগুলো শব্দ নিয়েই তো একটি বাক্য গঠিত হয়। তাহলে প্রত্যেকটা শব্দ যাতে আমার স্পষ্টভাবে উচ্চারিত হয় সেটি খেয়াল রাখতে হবে। যে একটা বাক্য আমি কেউ কথা বললাম, কিন্তু দেখা গেল অনেকগুলো শব্দ স্পষ্টভাবে উচ্চারিত না, তাহলে শ্রোতা হিসেবে আমি সঠিকভাবে পুরোপুরি কথাটা বুঝে উঠতে নাও পারি। তাহলে আমাদের কথা বলবার সময় খেয়াল রাখতে হবে, আমরা যখন কথা বলি আমাদের প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে কিনা, ঝরঝরে উচ্চারণ হচ্ছে কিনা। ঝরঝরে মানে কি বলেন তো? ঝরঝরে শব্দটার অর্থ কি? স্পষ্টভাবে সবগুলা শব্দ ভালোভাবে বোঝা যায় আর কি। আচ্ছা, আমি যদি বলি যে আমরা বলি না আজকে ভাত খুব ঝরঝরে হয়েছে, আজকে যে ভাত রান্না হয়েছে সেটা খুব একটা থেকে আরেকটা আলাদা স্যার আর কি, একটা থেকে আরেকটা আলাদা। এটাই যে আলাদা আলাদা হয়েছে, লেগে যায়নি, একটার সাথে একটা লেগে যায়নি, হয় না? রান্নার পর আমরা অনেক সময় বলি আজকে ভাতটা ভালো হয়নি, আবার এক সময় বলি আজকে ভাতটা খুব ঝরঝরা হয়েছে রান্না। মানে আমরা বোঝাতে চাই একটি ভাত আরেকটি ভাতের সাথে লেগে যায়নি, আলাদা আলাদা হয়ে আছে। সেরকম কথা বলবার সময়ও আমাদের কথাগুলো যাতে ঝরঝরে হয়, স্পষ্ট হয়, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শ্রোতার কানে গিয়ে পৌঁছে। ঠিক আছে? তাহলে একটা পেলাম আমরা প্রমিত উচ্চারণে আমরা পারদর্শী হওয়ার চেষ্টা করব, দ্বিতীয়টা পেলাম আমরা স্পষ্ট উচ্চারণে কথা বলবার চেষ্টা করব। আর কি হতে পারে?
স্যার একটা প্রশ্ন ছিল, জিজ্ঞেস করবো? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। স্যার আমার হচ্ছে জি স্যার, আমি একটা মানে একটা কবিতা আবৃত্তি শুনছিলাম আঞ্চলিক ভাষায়। এটা কলকাতার দেবব্রত সিংহের একটা কবিতা ছিল, তেজ নামে। তেজ, জি। ওইটা মেধা নামে একজন বাচিক, মেধা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ জি, উনি আবিষ্কৃত করেছিলেন। তো আমার তখন একটা জিনিস মাথায় আসলো যে একটা আঞ্চলিক ভাষাকেও অনেক সুন্দর সাবলীলভাবে ফুটিয়ে তোলা যায়। এটা যদি আমি কোনো মানে আমি যদি আসলে না জানি, ধরেন আমি যদি সিলেট বা চট্টগ্রামের ওই ভাষাটাই বলি, এমনভাবে ওই ভাষাটাই বলতেছি, ওই ওয়ার্ডগুলোই বলতেছি, কিন্তু এমনভাবে বলতেছি যেন মানুষ বোঝে যে না আমি আসলে চেষ্টা করছি ভালোভাবে বলার। এইটার কি কোনো মানে একটা ওয়ে আছে? না, তা তো আছে। আমার কথা হচ্ছে আঞ্চলিক, আমি একদম প্রথম ক্লাসেই বলেছি, মানে প্রমিত জায়গায় কথা বলার মানে এই নয় যে আমি আমার আঞ্চলিক ভাষাকে অসম্মান করছি, অশ্রদ্ধা করছি, তা কিন্তু নয়। আমার আঞ্চলিক ভাষা, তার সম্মান দিয়েই তাকে আমি বুকে ধারণ করব। কিন্তু যখন আমি একটা আনুষ্ঠানিক জায়গায় নিজেকে উপস্থাপন করতে যাব, হ্যাঁ, তখন নিশ্চয়ই আমার মান ভাষাটি আমি সুন্দর করে বলতে পারার দক্ষতা রাখবো, পারদর্শী থাকবো সেই বিষয়ে। সেটি আঞ্চলিক ভাষায় যখন কথা বলবো একজন আরেকজনের সাথে, তখন পুরোপুরি আঞ্চলিক ভাষাতেই কথা বলবো। আবার যখন প্রমিত জায়গায় কথা বলবো, সেটা যাতে আমার আঞ্চলিক ভাষার দ্বারা প্রভাবিত না হয়। আঞ্চলিক ভাষায় যখন কথা বলবো, সেটা যাতে আমার প্রমিত কথা বলার দ্বারা প্রভাবিত না হয়। একটি যাতে আরেকটিকে অসম্মান না করে ফেলে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আঞ্চলিক ভাষায় যেমন আমি যদি বলি, হ্যাঁ, জামার ভিতর থেকে জাদু মন্ত্রে বাড়ায় ডাহু, চুলের ভেতর থেকে আকবর বাদশার মোহ, মানুষ বেকু সু হাটবারে সকলে দেখু, কেমন মোসর দিয়া টাকা নিয়ে যায় বাজিতে, চোখের ভেতর থেকে সোহাগের পাখিরে ওরাও, বুকের ভেতর থেকে পীড়িতের পূর্ণিমার চা, নিজেই তাজ তুমি একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউটা, সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখানের ইচ্ছায় দেখায়, ডাহু পুরাইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়, এবার দারুণ বাজি তারে কই বড় বাজি কর, যে তার রুমাল নারে পরাণের গহীন ভেতর। বিষয়টা এই, মানে ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বোঝাতে চাইলাম, যখন আঞ্চলিক টোনে আমি কথা বলবো, ওই টোনটা নিয়েই আমি কথা বলবো। আবার যখন আমি প্রমিত জায়গায় কথা বলবো, তখন একেবারে প্রমিত জায়গায় আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, এই একটাকে যাতে আর একটা প্রভাবিত না করে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি ওই টার্গেটের কথা যেটা বলেছিলাম, প্রথম বলেছি প্রমিত উচ্চারণে আমাদের দক্ষতা অর্জন করতে হবে, পারদর্শী হতে হবে। দ্বিতীয় আমি বলেছি স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে। আর তৃতীয় আরেকটি কেউ কি আমাকে ধরিয়ে দিবেন কিনা? তৃতীয় বিষয় কি হতে পারে, কেউ কি ধরিয়ে দিতে পারবেন? স্যার আঞ্চলিক এবং মানে প্রমিত দুটো মিক্সড না করা কথা বলার সময়। না, সেটা একরকম, সেটা তো একটা মানে ভুল থেকে বেরিয়ে আসা, এটা তো ভুলই। প্রথমে আমি বলেছি যে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণে আমাকে কথা বলতে পারদর্শী হতে হবে। দ্বিতীয় বলেছি স্পষ্টভাবে বলতে হবে। তৃতীয়তে আমি যেটি যোগ করতে চাইব সেটি হচ্ছে আবেগপূর্ণভাবে কথা বলা। যে কথাটি, যেই শব্দ, সেই শব্দ, যে শব্দ যেই আবেগ ডিমান্ড করে, সেই শব্দটি সেভাবে প্রয়োগ করা, সে আবেগ নিয়ে বলা। এখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো অনেক সময় অনেক আবেগ অথবা অনেক খুশি, অনেক দুঃখের সাথে কথা বলি, তখন আমাদের কথাটার মধ্যে জর্জরা যে বিষয়টা ওটা থাকে না, অনেক সময় মিক্সড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমি বলি কথার কথা, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। এটা শুনতে কেমন লাগলো? ঠিক এই কথাটাই যদি আমি বলি, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নিশ্চয়ই আগেরটার চেয়ে এটা বেটার। হ্যাঁ, তাহলে কিন্তু নিয়ন্ত্রিত। আবেগপূর্ণ মানে আপনি যেটা বলতে চাইছেন, আবেগ মানে অতি আবেগ নয়। সংবাদ পাঠের ভেতরেও আবেগ থাকতে পারে, যদিও সেটা ন্যারেশন, কিন্তু সেখানে অনেক বেশি পরিমিত সে আবেগটুকু। আবার যখন আবৃত্তি হবে সেখানে আরো খোলা, অত বেশি পরিমিত না। কিন্তু যখন সেটি নাটক হয়ে যাবে তখন সেখানে আরো খুলে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা বলি না, কেউ যখন একটু বাড়াবাড়ি রকমের কিছু করে, মানে কথা বলার ক্ষেত্রে, যে নাটক করছে, একেবারে একদম মেলোড্রামা হয়ে গেছে, ঠিক না? তার আগের জায়গাটা হচ্ছে আবৃত্তিতে কিছুটা আছে, খবর পাঠ বা উপস্থাপনায় আরো নিয়ন্ত্রিত, কিন্তু তারপরও এক একটা শব্দের ওজনটা এক এক রকম। সেই ওজনটাকে ধরে কথা বলতে পারা। বোঝাতে পেরেছে? আজকের মতো এটুকুই থাকলো। আমরা আজকে বর্ণের কিছু বিষয় জানলাম, বর্ণের উচ্চারণ স্থান নিয়ে কিছু বিষয় জানলাম, এবং একই সাথে আমাদের লক্ষ্যের জায়গাটি কি হবে, আমাদের করণীয় কি, সেই জায়গাগুলো নিয়ে আমরা জানলাম। যেমন আমাদের প্রমিত বা শুদ্ধ জায়গায় পৌঁছতে হবে, কিন্তু শুধু সেটাই একমাত্র বিষয় নয়, শেষ নয়, তার সাথে স্পষ্ট উচ্চারণটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে বলা, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যাতে জড়িয়ে না যায়, এবং আবেগ নিয়ে কথা বলা, কিন্তু নিয়ন্ত্রিত ভাবে। আবেগ মানে আমি কথা বলার সময় এমন ভাবে কথা বলবো না যেন আমি নাটকের ডায়লগ দিচ্ছি। কথা বলার সময় সেটা যাতে মনে হয় কথাই বলছি, কিন্তু তার ভেতরেও শব্দ বুঝে সেই শব্দটাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে আজকের মতো, হ্যাঁ প্লিজ। স্যার, আপনি যে প্রশ্নটা দেখতে পেয়েছিলেন না, হ্যাঁ, সেটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি শব্দগুলো বা বর্ণগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হওয়ার পরও ওটা কেন কোথাও স্পর্শ হচ্ছে না, এটাই ছিল যে আপু প্রশ্ন করছিল। কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া সত্ত্বেও কি হচ্ছে না? স্যার স্পর্শ হচ্ছে না, মানে এটা কেন আসছে না? আমি বুঝিনি, কোথায় স্পর্শ হচ্ছে না? কণ্ঠ থেকে স্যার আমি একটু বলি, হ্যাঁ, ওই ক বর্গীয় ধ্বনিগুলো মানে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, তারপরে ওইগুলোকে স্পর্শধ্বনি বলা হয় কেন? কারণ এগুলো তো কোনো কণ্ঠ থেকে সরাসরি উচ্চারিত হচ্ছে, তারপরে স্পর্শ বলা হয় কেন? আচ্ছা, এটা আপনাদের জন্য একটা ইয়ে থাকলো, সবার জন্য। তাহলে যেটা হয়, আমাদের কোনো একটা কাজের অজুহাতে অন্তত একটু বই ঘাটা হয়। এটা দেখি কতজনের উত্তর দিতে পারে কেন স্পর্শ বর্ণ বলা হয়। এটা সবার জন্য একটা টাস্ক থাকলো। হ্যাঁ বলেন, পরের ক্লাসে আমি এটি বলবো। হ্যাঁ বলেন। আর শেষ একটা প্রশ্ন বলেন স্যার, আমি প্রশ্ন করছিলাম উদ্যোগের বিষয়ে। উদ্যোগ, হ্যাঁ আমি বলেছি এটা উদ্যোগ, বাহ্যিক হয়ের সাথে শুধু বাহ্যিক না, উদ্যোগেরটা শুধু উদ্যোগ, কিন্তু বাহ্যিকটা হচ্ছে হয়ের সাথে জফলা যুক্ত হলে সব জায়গায় একই হবে, বাহ্যিক হবে, সহ্য হবে, দাহ্য হবে, গ্রাহ্য হবে। শুনতে পাচ্ছি না, নেটের কারণে কথা ভেঙে যাচ্ছে। আপনার নেটওয়ার্কটা ভালো না মনে হয়, কথা হ্যাঁ কেটে 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 আসছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটা খালি টাস্ক থাকলো। আর প্রত্যেকেই যেটা হচ্ছে একটু প্রশ্ন জমিয়ে রাখতে হবে, মানে এই যে মানে আজকে থেকে আগামী ক্লাস পর্যন্ত কথা বলতে গেলেই যদি কোনো ভুল মনে হয়, কনফিউশন তৈরি হয়, সেটা একটু নোট করে রাখা, তাহলে পরের ক্লাসে সেটা জিজ্ঞেস করা, তাহলে আমারও ক্লাসটা নিতে ভালো লাগবে, আপনাদেরও একটু একটু করে সামনে এগিয়ে যাওয়া হবে। ঠিক আছে, প্রশ্ন স্যার সর্বশেষ। হ্যাঁ বলেন। একসঙ্গে দুইটা ভাষা শেখাটা কি যুক্তিসঙ্গত? অবশ্যই যুক্তিসঙ্গত। যেমন আমি মানে বাংলা শিখতেছি, আবার ইংলিশ স্পোকেনও শিখতেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা হতেই পারে।
এর চেয়ে অনেক বেশি ভাষা পারদর্শী এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক অনেক, তাই না? যত বেশি ভাষা আপনি শিখে রাখতে পারবেন, আপনার সামনে পৃথিবীটা অনেক বড় হয়ে গেল। কিন্তু যদি করে ফেলতে পারেন এটা অবশ্যই খুব ভালো হবে। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন ছিল স্যার যে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? আমার মনে হয় না। হ্যাঁ, মানে বাংলা ভালো বলতে পারলে ইংরেজি ভালো বলতে পারবেন না, বা ইংরেজি ভালো বলতে পারলে বাংলা উচ্চারণে সমস্যা হবে, এটা একেবারেই না। কিন্তু দুটোকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে এগোতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালোবেসে কাজটি করবেন, এটাই সবার প্রতি আহ্বান থাকবে। সবাইকে আবারও শুভকামনা। হ্যাঁ, শুভকামনা এবং বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।